ओम शांति। আজকের ব্যক্তবাণী নিরন্তর যোগী হওয়ার সহজ বিধি। 21/1/1972। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি বর্তমান সময় আমাদের পুরুষার্থের 3টি স্টেজ আছে, আর আমরা প্রত্যেকেই নিজের নিজের যথাশক্তি সেগুলোকে পাশ করে এগিয়ে যাচ্ছি। আর ওই 3টি স্টেজ হচ্ছে, এক হচ্ছে বর্ণন করা, দ্বিতীয় হচ্ছে মনন করা, আর তৃতীয় হচ্ছে মগন। তো বাবা বলছেন মেজরিটি বর্ণন মে যাতা है। আমাদের মধ্যে বেশিরভাগই বর্ণন করার স্টেজে আছে। मनन और मगन की कमी होने के कारण आत्माओं में विल पावर कम है। তা আমাদের মধ্যে বাবা দেখছেন কি মনন করা আর মগ্ন অবস্থায় থাকা সেটা অনেক কম, আর যার কারণেই আমাদের মধ্যে কিন্তু উইল পাওয়ারটা অনেক কম হয়ে গেছে। কেন আমরা মনন করছি না আর মগ্ন অবস্থায় থাকছি না। सिर्फ वर्णन करने से बाह्य मुक्ता की शक्ति दिखाई पड़ती है, लेकिन उससे प्रभाव नहीं पड़ता। কেবলমাত্র আমরা যদি বর্ণনা করি তাহলে বাবা বলছে তাতে আমাদের বাহ্য মুক্তার শক্তি দেখা যায়, হ্যাঁ, অনেক জ্ঞানী আত্মা এরকম বোঝা যায়, কিন্তু তার কোনো প্রভাব পড়ে না। मनन करते भी हैं, लेकिन अंतर्मुख होकर के मनन करना उसकी कमी है। বাবা দেখেন আমাদের মধ্যে অনেকে আমরা মনন করি, কিন্তু বাবা চাইছেন অন্তর্মুখী হয়ে মনন করো, সেটার অনেক অভাব আছে। মানে একটা হয়ে আমরা সবাই বসে মুরলি পড়লাম, বুঝলাম, তারপরে আলোচনা করলাম, হয়ে গেল, মনন চিন্তন হয়ে গেল। আরেকটা হয় কি আমি বাবা যা যা বললো একটা দুটো পয়েন্ট মনে রেখে এবার আমি একান্তে বসে ভাবছি বাবা এটা কেন বললো, এটা আমার জীবনে কী করে ধারণ করা যাবে, বা এটাকে অন্য কাউকে যদি আমাকে বোঝাতে হয় তাদেরকে আমি কীভাবে বোঝাবো। তো বাবা চাইছেন মনন করলে মননটা যেন আমরা অন্তর্মুখী হয়ে মনন করি। তো সেটা বাবা দেখছে আমরা একটু কম করি। पॉइंट्स का मनन भले करते हैं, लेकिन हर पॉइंट द्वारा मनन अथवा मंथन करने से शक्ति स्वरूप मक्खन निकलना चाहिए, जिससे शक्ति बढ़ती है। আর মানে এগুলো বাবা কী কী দেখছেন সেগুলো বোঝাচ্ছেন। তারপরে বাবা বলছেন আমরা অনেকগুলো পয়েন্টসের মনন করি, কিন্তু প্রত্যেক পয়েন্টের মনন বা মন্থন করে যে আমরা মাখন বের করব, কিসের? শক্তি স্বরূপ মাখন, যেটা বেরোবার থাকে যাতে আমার শক্তি বাড়বে, সেটা আমরা করি না। মানে বাবা দেখছেন আমরা কিছু কিছু পয়েন্টের উপরে মনন চিন্তন করছি, কিন্তু বাবা চায় মুরলির প্রত্যেকটা পয়েন্টের উপরে তুমি মনন চিন্তন করো, তারপরে তার থেকে শক্তিরূপী মাখন বের করো, তাতে আত্মার শক্তি বৃদ্ধি পাবে। তো সেটা আবার একটু বাবা আমাদের মধ্যে কম দেখছেন। भले प्लानिंग करते हैं, उसके साथ साथ सर्व शक्तियों की सजावट जो होनी चाहिए वो नहीं है। তারপরে আরও দেখছেন কি আমরা অনেক প্ল্যানিং করি, কিন্তু তার সাথে সাথে আমাদের মধ্যে যে শক্তির সজ্জা হওয়া উচিত সেটা হচ্ছে না, তাই না? মানে খালি প্ল্যানিং করলে তো প্রোগ্রাম করলে হবে না। আমাদের মধ্যে মানে আমরা যে আত্মারা যে বাবার জ্ঞানটা নিয়ে মনন করে মগন অবস্থায় গিয়ে আমি নিজেকে যে শক্তি দিয়ে আত্মা সাজিয়ে ফেলেছি, সেই সজ্জাটা দেখা যাচ্ছে না। এবার বাবা কত সুন্দর এক্সাম্পল দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। जैसे कोई चीज़ कितनी भी अमूल्य हो, लेकिन उनको अगर उस रूप से सजाकर न रखा जाए तो उस चीज़ के
मूल्य का मालूम नहीं पड़ सकता। বা কত সুন্দর বোঝাচ্ছেন। যেমন কোনো জিনিস, হ্যাঁ, যতই অমূল্য হোক না কেন, কিন্তু সেটা যদি আমি সাজিয়ে না রাখি সেইভাবে, মানে দামি জিনিসকে দামিভাবে, মানে খুব সুন্দরভাবে যদি সাজিয়ে না রাখি, সেই জিনিসের মূল্য বোঝা যাবে না। না, একটা হিরে, একটা আসল হিরে, নকল হিরে, যেটাই হবে, যেটা যত দামি, যেমন বলে আসল হিরেকে নাকি সোনার বাক্সের মধ্যে রাখতে হয়, হ্যাঁ, কেন এটা এত দামি কি ওর বাক্সটাও সোনার হতে হবে। তো ওরকম, মানে আমি বাবার জ্ঞান থেকে যে আমি শক্তি পেয়েছি, সেই শক্তিগুলো অমূল্য শক্তি, না, এগুলো আমরা পরমাত্ম শক্তি পাচ্ছি এই সময়, সেইগুলো আমার থেকে যেন আমার প্রতিটা কর্ম দিয়ে যেন বেরিয়ে আসে, কিন্তু সেটা বাবা দেখছে হচ্ছে না। মানে আমরা সব কিছু করছি, কিন্তু আমাদের মধ্যে যে শক্তি, সেই সাজসজ্জা, মানে শক্তি দিয়ে যে আমি আত্মা সুসজ্জিত, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তার মানে আমার থেকে যদি শক্তি দেখা না যায়, তার মানে আমার ভেতরে যে পরমাত্ম শক্তি এসছে, বা বাবা আমাকে যে পড়াচ্ছে, বাবা যে আমাকে বর্ষা দিচ্ছে, সেগুলো কিছুই তো বোঝা যাচ্ছে না। আমি যে এত অমূল্য জিনিস পেয়েছি সঙ্গম যুগে, সেটা তো বোঝাই যাচ্ছে না, হ্যাঁ না। যে কোনো একটা দামি, আমি একটা হিরে কেউ আমাকে গিফট দিল, ওই হিরেটা আমি এদিক ওদিক নর্মাল ফেলে রেখেছি, তাহলে কী করে কেউ বুঝবে এই জিনিসটা অনেক দামি? বাবা এরকম বোঝাচ্ছে আর কি। মানে আমরা যা কিছু পাচ্ছি বাবার থেকে, সেটা অমূল্য জিনিস। সেই জিনিসগুলো আমাদেরকে ওইভাবে রেখে ওইভাবে প্রেজেন্টও করতে হবে সবাইকে, মানে সবাই যেন জিনিসগুলোর দামটা বোঝে। তো সেটা বাবা দেখছে আমাদের মধ্যে মিসিং আছে। इसी रीति नॉलेज का भले मनन चलता भी है, लेकिन अपने में एक एक पॉइंट द्वारा जो शक्ति भरनी है वो कम भरते हो। বা বলছে তোমরা নলেজ, আমরা নলেজ তো নিজের মধ্যে নিয়েছি, জ্ঞান তো আমরা নিজের মধ্যে ভরেছি, তারপরে আমরা মননও করছি, কিন্তু এক একটা পয়েন্ট তার উপরে মনন করে যে নিজের মধ্যে শক্তি ভরতে হবে, বা বলছে সেটা একটু কম আছে। এতে কি হচ্ছে, ইসলিয়ে মেহনত ज़्यादा और रिजल्ट कम होती है। সেজন্য আমাদের পরিশ্রম বেশি করতে হচ্ছে, আর রেজাল্ট একটু কম হয়ে যাচ্ছে। मन में प्लानिंग में उमंग उत्साह बहुत अच्छा रहता है, लेकिन प्रैक्टिकल रिजल्ट देखते तो मन में अविनाशी उमंग उत्साह उल्लास नहीं रहता। বলছে যখন আমরা প্ল্যানিং করি, হ্যাঁ, তখন আমাদের মনের মধ্যে কত উৎসাহ উদ্দীপনা থাকে, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যাল রেজাল্ট দেখি, তারপর আমরা যখন কিছু করতে যাই, তার রেজাল্ট দেখি, তখন দেখা যায় মনের মধ্যে সে অবিনাশী উৎসাহ উদ্দীপনা উল্লাস থাকে না। एक रस जो फोर्स की स्टेज रहनी चाहिए वो नहीं रहती है। মানে একটা জিনিস আমি ভেবেছি, তারপরে আমরা করলাম, করার পরে যা রেজাল্ট হলো, এই সব কিছুর মধ্যে বা বলছে আমাদের স্টেজ, মনের স্টেজটা একরস থাকা উচিত, সেই একরস স্টেজটা থাকছে না। মানে প্ল্যানিংয়ের সময় অনেক উৎসাহ, তারপরে রেজাল্টের সময় দেখা যাচ্ছে সেই উৎসাহ উদ্দীপনাটা থাকছে না। एक एक पॉइंट को मनन करने द्वारा अपनी आत्मा में शक्ति कैसे भरी जाती है, इस अनुभव में बहुत अनजान है। বলছে আমরা এখনও এক একটা পয়েন্টকে মননচিন্তন করে নিজের আত্মার মধ্যে কীভাবে শক্তি পূর্ণ করতে হবে, এই অনুভবে অনেকেই এখনও अनजान আছে, মানে এখনও অনেকেই জানে না। इसलिए ये अंतर्मुक्ता अतीन्द्रिय सुख की प्राप्ति का अनुभव नहीं करते। আর এই কারণেই, কেন আমরা এখনও বুঝিনি কি বাবার এক একটা জ্ঞানে পয়েন্টকে মনন করে কী করে আত্মার মধ্যে শক্তি ভরব, সেজন্য এই অন্তর্মুক্তা, তার মধ্যে যে একটা আনন্দ আছে বা অতীন্দ্রিয় সুখ, সেগুলো আমরা এখনও
অনুভব করতে পারছি না। जब तक अतीन्द्रिय सुख की सर्व प्राप्तियों की भासना नहीं, तब तक अल्पकाल की कोई भी वस्तु अपने तरफ जरूर आकर्षण करेगी। তারপর বাবা এটাও ঠিক বলছে। মা বলছে যদি আমরা বাবার কাছে এসেছি, এখানে এসে আমাদের যে সঙ্গম যুগের প্রাপ্তি, যে অতীন্দ্রিয় সুখ, যে সর্বপ্রাপ্তি, যেগুলো আমার বাবা থেকে করার কথা, হ্যাঁ, সেগুলো যদি আমি এখনও যদি অনুভব না করতে পারি, তাহলে কি হবে? অল্পকালের যে কোনো বস্তুর দিকে আমি আকর্ষিত হয়ে যাব। মানে বাবার থেকে যেটা প্রাপ্তি, সেটা আমি বাবার হওয়ার পরেও আমি এখনও অনুভব করতে পারছি না। তাহলে এই যে পুরানো দুনিয়া, তার মধ্যে যে আকর্ষণ, সে জিনিসটা আমাকে তার দিকে টেনে নেবে, আকর্ষিত করে নেবে। তাহলে কি করতে হবে? तो वर्तमान समय मनन शक्ति से आत्मा में सर्व शक्तियाँ भरने की आवश्यकता है। तब मगन अवस्था रहेगी और विघ्न टल सकते हैं। तो এর একটাই উপায় কি আমরা তো আর পুরনো দুনিয়ার দিকে যেতে চাইছি না। সেজন্য বাবা বলছে তাহলে বর্তমান সময়ে কী করো? তোমরা মনন শক্তিটা বাড়াও। মনন শক্তি বাড়িয়ে নিজের আত্মার মধ্যে সব শক্তি ভরো। সব শক্তি ভরলে তারপরে তোমাদের অবস্থা মগন অবস্থা হয়ে যাবে। আর বাবার সাথে মগন অবস্থা হলে যে কোনো বিঘ্ন আসবে সেটা চলে যাবে, সেটা নাশ হয়ে যাবে। विघ्नों की लहर तब आती है जब रूहानियत की तरफ फोर्स कम हो जाता है। বলছে বিঘ্ন আসেই কেন? বিঘ্ন আসছে কেন? তোমাদের মধ্যে আত্মিক, হ্যাঁ না, রুহানিয়ত, আত্মিকতার ফোর্স সেটা খুব কম হয়। মানে আত্মিক পাওয়ার, আত্মার যে বল, সে বলটা অনেক কমে যায়। তখনই বিঘ্নের ঢেউ আমাদের দিকে আসে। तो वर्तमान समय शिवरात्रि की सर्विस के पहले स्वयं में शक्ति भरने का फोर्स चाहिए। এটা জানুয়ারি মাস, তারপরে নিশ্চয়ই ফেব্রুয়ারি মাসে শিবরাত্রি। যেন বাবা বলছে এই শিবরাত্রিতে সেবা তো করবে, সেই সেবার আগে নিজের মধ্যে শক্তি ভরপুর করার ফোর্সের দরকার আছে। মানে আগে নিজের মধ্যে শক্তি ভরে নিজেকে ভরপুর করো, তারপরে শিবরাত্রি সেবায় যাবে। भल योग के प्रोग्राम रखते हैं, लेकिन योग द्वारा शक्तियों को अनुभव करना और कराना अब ऐसे क्लासेस की आवश्यकता है। তো বলছে এখন যা সময় চলছে তার মধ্যে যোগের প্রোগ্রাম তো তোমরা রাখছো ভালো, কিন্তু যোগের দ্বারা কি করে শক্তির অনুভব করব আর অন্যকে করাবো, এরকম ক্লাসেসের এখন দরকার আছে। प्रैक्टिकल अपने भले के आधार से औरों को भले देना है। বা বলছে প্র্যাকটিক্যালে আমরা নিজে, মানে যেটুকুনি আমি পেয়েছি নিজের আধারে আমরা অন্যকে দিতেই পারি। सिर्फ बाहर की सर्विस के प्लान नहीं सोचने हैं, लेकिन पूरी ही नज़र चाहिए सभी तरफ। বা বলছে খালি মানে বাইরের প্ল্যানিং করছি, হ্যাঁ না, একে বাবার পরিচয় দিতে হবে, এখানে সেন্টার খুলতে হবে, এখানে পজিশনিং করতে হবে, বাইরের সেবার আমাদের অনেক চিন্তা। কিন্তু বাবা বলছে বা খালি বাইরের চিন্তা করলে হবে না, সমস্ত দিকে সম্পূর্ণ নজর রাখতে হবে। কেন? মানে বাইরের আত্মাদের পরিচয় দিচ্ছি, আর যারা অলরেডি আত্মা পরিচয় পেয়ে গেছে তাদের কি অবস্থা? হ্যাঁ, তারা কি শক্তিশালী হচ্ছে? তারা কি ওয়ারিস হচ্ছে? তারা পুরুষার্থের তীব্র পুরুষার্থ করে এগোচ্ছে? এগুলোও দেখতে হবে। খালি বাইরের আত্মাদের দিকে ভাবছি, তাদেরকে বাবার পরিচয় দিই, তাদেরকে জ্ঞানে আনি, আর যারা অলরেডি এসে গেছে বা আমরা নিজেরা নিজের পুরুষার্থের কী অবস্থা? আমার মধ্যে এখনও শক্তি ভরেনি, আমি এখনও পুরনো দুনিয়ার দিকে আকর্ষিত হচ্ছি। তো এগুলো তো ঠিক নয়। যেন বাবা বলছে সমস্ত দিকে সম্পূর্ণ নজর দিতে হবে। जो निमित्त बने हुए हैं उनको ये ख्यालात चलना चाहिए कि हमारी इस तरफ की फुलवारी किस बात में कमज़ोर है। আর এই সবগুলো স্পেশালি যারা নিমিত্ত আছে বাবা বলছে তাদের দেখা উচিত, তাদের মধ্যে এই চিন্তা চলা উচিত
कि আমাদের যে ফুলের বাগান তৈরি হচ্ছে এরা কোন দিকে দুর্বল আছে। किसी भी रीति अपनी फुलवारियों की कमज़ोरी पर कड़ी दृष्टि रखनी चाहिए। মানে যে কোনোভাবে হোক বাবা বলছেন মানে আমাদের এই ফুলের বাগান যেটা তৈরি হচ্ছে মানে আমাদের নিজস্ব সেন্টার বা আশেপাশে সব তারা যেন কোনো দিকে দুর্বল না থাকে বা তাদের দুর্বলতা কীভাবে সমাপ্ত করা যায় ভাবছে সেদিকে কিন্তু কড়া নজর রাখা উচিত। समय देकर भी कमज़ोरियों को ख़त्म करना है। হ্যাঁ তার জন্য কিছু তো সময় দিতে হবে, সময় দাও, সময় দিয়ে দুর্বলতাগুলো শেষ করো। মানে আমাদের যারা ভাই বোন আছি আমরা সংগঠিত তাদের কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে পুরুষার্থের সেগুলোর জন্য বিভিন্ন সময় ক্লাস হোক যোগ হোক করে তাদের দুর্বলতাগুলোকে শেষ করে দাও বাবা সেটা চাইছে। शक्तियों के प्रभाव की कमी होने के कारण चलते फिरते सभी बातों में ढीलापन आ जाता है। ভাবছে যদি আমাদের আত্মার মধ্যে শক্তি না ভরে তাহলে কী হবে চলতে ফিরতে সমস্ত বিষয়ে আস্তে আস্তে ঢিলে ভাব চলে আসবে। মানে আমার যেখানে একটু বিস্তারকে সার করা উচিত সংকীর্ণ করা উচিত সেটা আমি পারি না বা আমাকে যেখানে সহ্য করতে হবে সেখানে আমি সহ্য করতে পারছি না বা যেখানে আমার নির্ণয় করতে হবে সেখানে আমার নির্ণয়টা ভুল হয়ে যাচ্ছে। তার মানে যেখানে যেখানে যে যে শক্তি দরকার সেই শক্তিগুলো আমি ইউজ করতে পারছি না তার মানে আমাদের সেই শক্তিগুলো নেই বা কম আছে। তাহলে কী হবে আস্তে আস্তে আমি চলছি কিন্তু যা করা উচিত যেই ফোর্সে সে ফোর্সে আর কাজগুলো হবে না, ঢিলে ঢালা ভাবে আমি চলছি। শোনো ভাবছো শক্তিটা आत्मार मध्य बढ़ाते हबे। इसीलिए विनाश की तैयारी भी फोर्स में होते फिर ढीले हो जाते हैं। ভাবছে আমরা ঢিলে হয়ে যাচ্ছি বলে বিনাশের তৈরিও তারাও মনে হচ্ছে এখন বিনাশ হবে হবে আবার তারাও আবার ঢিলে হয়ে যাচ্ছে। जब स्थापना में फोर्स नहीं तो विनाश में फोर्स कैसे भर सकता है। বাবা সুন্দর প্রশ্ন করছে। ভাবছে যখন যারা স্থাপনা করবে সেখানে যদি ফোর্স না থাকে তাহলে বিনাশ যে করবে সেখানে ফোর্স কী করে হবে না। বাবা বলেন আগে স্থাপনা তারপরে বিনাশ হবে। तो स्थापनाতেই फोर्स नहीं शोनो विनाशीय फोर्स नहीं। जैसे शुरू में तुमको शक्तिपन का कितना नशा था। बाबा যে শুরুতে মনে আছে তোমাদের শক্তি ভাবের কত নেশা ছিল। अपने ऊपर कड़ी नज़र थी। হ্যাঁ ওই সময় মানে সব আত্মারা নিজের উপরে খুব কড়া নজর রাখতো कि बाबा যা যা বলেছে সেরকম তারা করবেই করবে, সে যতই পরিস্থিতি অপোজিটে হোক যতই বিরোধ হোক আমাকে করতেই হবে। কেন তারা ওই ভগবান এসছে ভগবান থেকে শক্তি নেবে বর্ষা নেবে তার একটা নেশার মধ্যে ছিল। তো ये विघ्न क्या है মানে শুরুতে যত বিঘ্ন মানে আমাদের যোগ্য মানে ওম মণ্ডলী যখন ছিল তখন ওরা যত ফেস করেছে তার তুলনায় এখন আমাদের পাশে যে বিঘ্নগুলো আসছে সেগুলো কি তার তুলনায় কিছুই নয়। মায়া क्या है ভাবছে মায়া কি জিনিস। कितना कड़ा नशा था মানে ওই সময় যারা ছিল তাদের কত কড়া নেশা ছিল। अभी अपने ऊपर कड़ी नज़र नहीं है মানে এখন আমাদের ভাবছে নিজের উপরে কড়া নজর নেই। মানে তখন আত্মারা নিজের উপরে কিন্তু খুব কড়া নজর রাখতো। হ্যাঁ এই যে আমরাও শুনতাম যে দাদি জানকি বল নাকি 1 বছর পরে এসেছিল যোগকে, তখন ওনার এটাই চিন্তা হয়ে গেছিল কি আমার যে মানে অন্য সব সখীরা মানে সবাই 1 বছর আগে এসছে বাবার কাছে, আমি 1 বছর পরে হয়ে গেছি, আমি কি করে এই 1 বছরটা মেকআপ করব। ওনার এতেই মানে চিন্তা হয়ে গেছিলো। সেটা নিয়ে উনি বাবার কাছে গেছিলেন, বাবা আমি 1 বছর পরে এসেছি, আমি কি করে মানে ওদের বরাবর হব বা ওদেরকে ছাপিয়ে যাব, কি করে আমি 1 বছরটা মেকআপ করব। তখন বাবা ওনাকে বলেছিলেন তুমি 10 বার কি 12 বার মুরলিকে পড়ো। বলছে এই মুরলি পড়লেই হয়ে যাবে।
তখন বাবা বললো হবে, বলছে ঠিক আছে বাবা আমি 20 বার পড়বো, এরকম বলেছিল। আর উনি পড়তে শুরু করেছিল। তার মানে তখন ওদের নিজের উপরে কত নজর, কি বাবা ওরা যখন মানে যজ্ঞ শুরু হয়েছে ওরা এসে গেছে, আর আমি এত পরে অ্যাডমিশন নিয়েছি এরকম, তাহলে আমি তো অনেক পেছনে পড়ে গেছি, আমাকে তো অনেক কাজ করতে হবে নিজের উপরে। তখন তারা নিজের উপরে কত কাজ করছিল, কিন্তু বাবা বলে এখন তোমাদের নিজের উপরে কোনো করানো আছে না, আমরা তো কত পরে এসেছি, তারপরে এখনও কোনো পুরুষার্থের মধ্যে সেই তীব্রতা দেখা যাচ্ছে না। তো বাবা সেভাবে বলছে अपने कर्मों की गति पर अटेंशन चाहिए। হ্যাঁ, আর সবার থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজের কর্মের গতির উপরে হ্যাঁ অ্যাটেনশন দাও, কি আমি যে কর্মগুলো এখনও করছি সেগুলোর মানে কোন দিকে যাচ্ছে, সেগুলো কি বিকর্মের খাতায় যাচ্ছে না আমার হিসেব কিতাবটা কমপ্লিট করে আমাকে শতপথান্তার দিকে এগিয়ে দিচ্ছে, আমাকে মুক্ত করছে বন্ধন থেকে, কোন দিকে যাচ্ছে। তো কর্মের গতির উপরে স্পেশাল অ্যাটেনশন দাও। ড্রামা অনুসার নম্বরবার তো बनना ही है, এটা তো ঠিক কথা কি আমরা সবার নম্বরবার হব, কিন্তু সেটা তো পরের ব্যাপার। কিন্তু এখন যখন পুরুষার্থ করছি সেখানে তো আমাদেরকে সবসময় যতটা ম্যাক্সিমাম পারা যাবে সেটা তো করতেই হবে। कोई ना कोई कारण से नंबर नीचे होना ही है, फिर भी लेकिन फिर भी फोर्स भरने का कर्तव्य करना है ना। বাবা বলছে কোনো না কোনো কারণে নম্বর তো নিচে উপরে হবেই, মানে আমরা তো সিরিয়াল ওয়াইজ চলে আসবো নাম্বারবার, কিন্তু যখন ফোর্স ভরার কর্তব্য সেটা তো করতেই হবে না। আমরা সবাই যখন পরীক্ষা দিতে যাই সবাই ম্যাক্সিমাম পড়েই পরীক্ষা দিতে যায়, এ পরীক্ষায় লেখার পরে এবার কেউ 1 নম্বর, কেউ 2 নম্বর, 3 নম্বর, কেউ 10 নম্বর, 40 নম্বর, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা যখন পুরুষার্থ করছি তখন ওগুলো দেখব না, তখন দেখব ম্যাক্সিমাম কতটা শক্তি আমি ভরতে পারি, কতটা পুরুষার্থ করে আমি এগিয়ে যেতে পারি। সেখানে ভাবছে ফোর্স ভরার কর্তব্য তোমরা সবাই করবে, তারপরে কোনো না কোনো কারণে কেউ না কেউ নিচে তো নামবেই, কেন রামানুষরা সবাই नंबरवार হবে। जैसे साकार रूप को देखा, कोई भी ऐसा लहर का समय जब आता था तो दिन रात प्रकाश देने की विशेष सर्विस, विशेष प्लान्स चलते थे। বাবা যে সাকার মানে ব্রহ্মা বাবা যখন ছিলেন তখন দেখেছো তো যখনও কোনো ঢেউয়ের সময় আসতো তখন তারা দিন রাত সকাশ দেওয়ার বিশেষ সেবা করত, তখন তাদের বিশেষ প্ল্যান চলতো। निर्बल आत्माओं को बल भरने का विशेष अटेंशन रहता था, जिससे अनेक आत्माओं को अनुभव भी होता था। মানে যখনই কোনো রকম প্রবলেম এসে যেত তখন সবাই মিলে সংগঠিতভাবে দিন রাত সকাশ দিত, ব্যাপারটা যেন সলভ হয়ে যায়। বা কোনো প্ল্যান যখন ওরা নতুন করবে সেই প্ল্যানের জন্য আবার সকাশ দেওয়া, শক্তি ভরা। আর ওই সময় যদি কোনো নির্বল আত্মারা ছিল আশেপাশে তাদেরকেও বিশেষ সকাশ দেওয়া হতো, আর সেই আত্মারা সেটা অনুভবও করতো কি আমি পারছিলাম না, কিন্তু আমার মনে হলো আমার মধ্যে কিছু শক্তি এসেছে যার জন্য আমি এটা পেরেছি। তার মানে এই আত্মারা যে সকাশ দেয় সেটা সে আত্মারা, নির্বল আত্মারা অনুভবও করেছে। रात रात को भी समय निकाल के आत्माओं को सकाश बनने की सर्विस चलती थी, भरना है। মানে তখন রাত রাত জেগেও সবাই মিলে মানে সকাশ দেওয়ার সেবা করত, মানে আমাদেরকে তাদেরকে ভরপুর করতেই হবে যেখানে যেখানে দরকার। তো अभी বিশেষ সকাশ देने की सर्विस करनी है। তো বাবা বলছে এখনও আমাদেরকে বিশেষ সকাশ দেওয়ার সার্ভিস করতে হবে। लाइट हाउस माइट हाउस बनकर ये सर्विस खास करनी है, जो चारों ओर लाइट माइट का प्रभाव फैल जाए। तो তোমরা লাইট হাউস মাইট হাউস হয়ে বিশেষ এই সার্ভিসটা করো যাতে চারদিকে লাইট মাইটের প্রভাব ছড়িয়ে পড়ে। अभी ये आवश्यकता है, এখন এটার আবশ্যকতা আছে। जैसे कोई साहूकार होता है तो अपने नज़दीक संबंधी को मदद देकर उठा लेता है, ऐसे वर्तमान समय जो भी कमज़ोर आत्माएं संपर्क और संबंध में हैं उनको विशेष सकाश देनी है।
বাবা সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে। ধরো কেউ বিত্তবান ব্যক্তি আছে, তার নিকট সম্বন্ধী যারা আছে তারা অতটা মানে বিত্তবান নয়, তাদের অত টাকা পয়সা নেই। তখন সে কী করে, তার কাছে অনেক ধন সম্পত্তি বলে সে তাদেরকে সাহায্য করে তাদেরকে ওঠায়। একইভাবে আমরা হয়তো খুব সমর্থ আত্মা হয়ে গেছি, কিন্তু আমার আশেপাশে যে সম্বন্ধ সম্পর্কে আছে তারা হয়তো দুর্বল আত্মা, তাদেরকে আমাদেরকে বিশেষ কাজ দিয়ে, হ্যাঁ, শক্তি দিয়ে তাদেরকে তুলতে হবে। আচ্ছা, তো এখানে আমরা আজকে মূল্যটা একটু থামবো এই জায়গায়। আজকে তাহলে বাবা আমাদেরকে কী বোঝালেন? পুরুষার্থে 3 স্টেজ নিয়ে আজকে বোঝাচ্ছেন, বর্ণন, মনন আর মগন। বলছে আমরা বর্ণনা একটু বেশি করি, তার জন্য আমাদের মধ্যে বাহ্য মুক্তার শক্তি দেখা যায়, কিন্তু তার প্রভাব পড়ে না। আমরা মননও করি, কিন্তু অন্তর্মুখী হয়ে মনন, সেটা নাকি অভাব আছে। আমরা পয়েন্টস দিয়েও মনন করি, কিন্তু প্রতিটা পয়েন্ট দিয়ে মনন করা, মন্থন করা, তারপরে শক্তি স্বরূপ হওয়া, সেটাও বাবা দেখছেন হচ্ছে না। আমরা প্ল্যানিং করি, কিন্তু প্ল্যানিংয়ের সাথে সাথে আমি আত্মা যে শক্তি দিয়ে সুসজ্জিত হয়ে থাকবো, সেটাও দেখছি বাবা নেই। বাবা বলছেন দেখো, যে জিনিস যত অমূল্য তাকে সেইভাবে সাজিয়ে রাখতে হয়, তাহলেই সেই জিনিসের মূল্য বোঝা যায়। তাইলে একইভাবে আমরা যে বাবার থেকে এত কিছু পাচ্ছি অমূল্য জিনিস, সেগুলোকে আমাদেরকে খুব সুন্দরভাবে সাজিয়ে সবার সামনে প্রেজেন্ট করতে হবে, তবে তো ওটার মূল্য বোঝা যাবে। তারপরে বাবা দেখছেন আমাদের মনের মধ্যে প্ল্যানিং করার সময় অনেক উৎসাহ উদ্দীপনা থাকে, কিন্তু আবার প্র্যাকটিক্যাল রেজাল্ট আস্তে আস্তে দেখা যায় সে অবিনাশী উৎসাহ উদ্দীপনা উল্লাস থাকে না। মানে এক রসের যে ফোর্স আমাদের প্রত্যেক স্টেজে থাকা উচিত, সেটা বাবা দেখছে থাকছে না। তারপরে বাবা দেখছে এক একটা পয়েন্টকে মনন করে আত্মার মধ্যে যে শক্তি ভরা উচিত, সেটা আমরা অনেকেই জানি না। তার জন্য আমাদের মধ্যে অন্তর্মুক্তার যে আনন্দ, অতীন্দ্রিয় সুখের যে প্রাপ্তি, সেটা আমরা অনুভব করতে পারি না। আর সেটা পারি না বলে আমরা অল্পকালের কোনো না কোনো বস্তুর দিকে আকর্ষিত হয়ে যাই। তো বাবা বলছে তার জন্য কী করবে? তো বাবা বলছে তার জন্য বর্তমান সময়ে মনন শক্তি করো, মানে মনন করো। মনন করলে আত্মার মধ্যে সর্বশক্তি ভরপুর হবে, তখন তোমাদের মগন অবস্থা হবে, আর তখন তোমাদের জীবনে এই বিঘ্নগুলো আর আসবে না। মানে আমি আত্মা যদি মনন করে সব শক্তি নিজের মধ্যে ভরে নিই আর বাবার সাথে মগ্ন অবস্থায় থাকি, তাহলে আর কেউ আমাকে আকর্ষিত করতে পারবে না, তাহলে আর কোনো বিঘ্ন নেই। বাবা বলছে বিঘ্নের ঢেউ তখনই আসে যখন আমাদের মধ্যে রুহানিয়ত কিন্তু কম হয়ে যায়। যেন বাবা বলছে শিবরাত্রির সেবা তো করবে, তার আগে নিজেকে শক্তি দিয়ে আগে ভরপুর করে সেই ফোর্সটা ভরো। তারপরে বাবা বলছে খালি বাইরের সেবার প্ল্যানের দিকে নজর দিলে হবে না, সমস্ত দিকে সম্পূর্ণ নজর দেওয়া উচিত। আর নিজের যে ফুলের বাগান, সে বাগানের দিকে একটু দেখো, সেটা যদি দুর্বল থাকে সেদিকে একটু কড়া দৃষ্টি দাও, তাদের দুর্বলতাকে শেষ করো। বা বলে অনেক সময় দেখা যায় যে আত্মার মধ্যে যদি শক্তি কম থাকে, চলতে ফিরতে সমস্ত বিষয়ে আস্তে আস্তে ঢিলে ভাব আসতে শুরু হয়ে যাবে। আর আমাদের মধ্যে ঢিলে ভাব আছে বলেই এখনও বাবা বলছে বিনাশও সেই ফোর্সে স্টার্ট হতে পারছে না। স্থাপনাতে ফোর্স নেই তো বিনাশীয় ফোর্স নেই। বাবা তখন মনে করিয়ে দিচ্ছে প্রথমে দেখো শুরুতে যারা এসেছিল তাদের কত নেশা ছিল, তারা নিজের উপরে কড়া নজর রাখতো, আর তখনের যে বিঘ্ন তার তুলনায় এখনের বিঘ্ন কী? সেটা বাবা বলছে এখন নিজের উপরে একটু কড়া নজর দাও, নিজের কর্মের গতির উপরে মানে স্পেশাল অ্যাটেনশন দাও। যদি আমরা সবাই নাম্বার 1 হবই, কিন্তু ফোর্স ভরার কর্তব্যটা আমাদের প্রত্যেককেই করা উচিত। ভাবছে যখনই কোনো ঢেউ আসছে তখন দিন রাত সকাশ দেওয়ার বিশেষ সেবা করো, বিশেষ প্ল্যান করো, লাইট হাউস মাইট হাউস হয়েই সেবাটা করো,
সব দিকে লাইট মাইটের প্রভাব ছড়িয়ে দাও। যেমন কোনো সাহুকার বিত্তবান নিজের নিকট সম্বন্ধীদের সাহায্য করে তাদেরকে উপরে তোলে, একইভাবে তোমাদের আশেপাশে যে দুর্বল আত্মা আছে, যারা সম্পর্কে আছে, তাদেরকে বিশেষ কাজ দিয়ে তাদেরকেও তোলো। আচ্ছা, তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।